আমাদের দেশে যেটা হয় যে কথায় কথায় আর ইমরান খান এরকম করলে যে আপনিও বললেন ইমরান খান দেখাতে পেরেছে আমাদের দেশের বিরোধী দলের নেতারা দেখাতে পারেনি ভাই সেম প্রেক্ষাপট না ওই দেশে এখনো নির্বাচন কমিশন কিছু দূর হলেও কাজ করছে ওই দেশে এখনো কোর্ট কিছু দূর হলেও কাজ করছে ওই দেশের সুশীল সমাজ কিছু দূর হলেও একটু ক্ষমতা রাখে আমাদের দেশে একই জিনিস না ভাই বিএনপি জামাত এবং বিরোধীদের সামনে সরকার পতনের কোনো লক্ষণ নেই, কোনো ধরনের তৎপরতা দেখা যাচ্ছে না। তার মানে কি ধরে নেওয়া যায় যে সরকার বিরোধীরা এই সরকারের কাছে এক প্রকার আত্মসমর্পণ করেছে? বিরোধী সকল দল তারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং সরকারকে কেউ মেনে নেয় নাই, কারণ ইমমোরাল ওই হিসাবে, এবং যেহেতু ইমমোরাল সেই হিসাবে ইললিগাল সরকার। কিন্তু এগেন আপনার চয়েস কি? আপনার চয়েস হলো আপনি রাজনৈতিক অ্যাক্টিভিটির মাধ্যমে কাজ করবেন বা রাজনৈতিক অ্যাক্টিভিটির বাইরে যাবেন। রাজনৈতিক অ্যাক্টিভিটির বাইরে গেলে তখন আর রাজনীতি নেই, তখন যুদ্ধ। ৭১-এ যেমন ২৫শে মার্চ পর্যন্ত আমরা রাজনীতি করেছি। হ্যাঁ, আমরা পিপিপির সাথে, বঙ্গবন্ধু পাকিস্তান পিপলস পার্টির সাথে বসেছে, আলোচনা করেছে, পাকিস্তান আর্ম ফোর্সের সাথে বসেছে, আলোচনা করেছে। ২৫ তারিখ পর্যন্ত আলোচনা চলেছে। অপারেশন সার্চলাইটের পর আর কোনো আলোচনা ছিল না ভাই, তখন আর রাজনীতি নেই, তখন যুদ্ধ। আমরা নিজের দেশে যুদ্ধে যেতে চাই না, এই দেশে গৃহযুদ্ধ লাগাতে চাই না। তাইলে আমাদের রাজনৈতিক পন্থায় থাকতে হবে, রাজনৈতিক পন্থায় আমরা কাজ করে যাচ্ছি এবং আরও বৃহত্তর আন্দোলনও আমরা সামনে নামাবো, কিন্তু রাজনৈতিক পন্থায়। বন্দুক নিয়ে নামবো না আমরা, কারণ বন্দুক নিয়ে নামলে আমরাও জানি ভাই গুলি যখন ছুড়বো তখন আমরা ওই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে ছুড়বো না, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ছুটতে হবে। এই যুদ্ধে তো আমরা যেতে পারি না। এই যুদ্ধর থেকে বড় ভুল এবং অপবাদ এই দেশের গণতন্ত্রের উপরে আর লাগানো যায় না। সেটা তো ভাই আমরা করবো না, এটা আওয়ামী লীগ করছে, এই কাজটা আওয়ামী লীগ করছে। সো এইটাতে আমরা যাবো না, না যুদ্ধ না ভাই, আমরা রাজনৈতিক প্রসেসেই থাকবো, রাজনৈতিক প্রসেসেই আমরা আন্দোলন করব এবং রাজনৈতিক প্রসেসের আন্দোলনের মাধ্যমে যা হয় সেটা হবে। বড় দল হিসেবে বিএনপির যা করা দরকার ছিল তা করতে পারেনি, এই ব্যর্থতাকে কিভাবে দেখেন? দেখেন এখানে এগেন ওই সেম পয়েন্টটা আবার ফিরে আসে যে বিএনপি কি করতে পেরেছে কি করতে পারেনি, এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে এটার বিশ্লেষণ করছেন। ভুল ত্রুটি নিশ্চয়ই বিএনপির আছে, আমাদের সবার আছে। সেই ভুল ত্রুটিটা বাদ দিয়ে বলছি, কারণ আজকে যখন সরকারের পক্ষ থেকে বা নিউজ মিডিয়া থেকে এই জিনিসগুলো বলা হয় তখন আসলে আমাদের আসল ভুল ত্রুটিগুলো নিয়ে বলা হয় না। তখন বলা হলো ও আপনারা তো হেরে গেছেন, আওয়ামী লীগ তো জিতে গেছে, সেই কারণে। না ভাই, আমরা হেরেছি। হেরেছি মানে কি? সাময়িক হেরেছি। রাজনীতির হার জিত পার্মানেন্ট না, এটা সাময়িক। এবং আমাদের যুদ্ধ শেষ হয়নি বা আমাদের আন্দোলন শেষ হয়নি। যেহেতু আমাদের আন্দোলন শেষ হয়নি সেহেতু আমাদের আন্দোলন হেরে গেছে, এই কথাটা আসলে বাস্তবিক না এবং সত্যি না। দ্বিতীয় হলো যে ভাই আওয়ামী লীগ তো রাজনীতি করে আমাদের হারাইতে পারে নাই। আওয়ামী লীগ তো কন্টিনিউসলি যে আমাদেরকে হারাতে চেষ্টা করছে, তারা তো সরকারি বাহিনী ব্যবহার করে রাজনীতির বাইরে যে খুন গুম অত্যাচার করে থামাতে চেষ্টা করছে। সো খুন গুম অত্যাচারের উত্তর সবসময় রাজনীতি দিয়ে হয় না। যারা বলে সবসময় রাজনীতি দিয়ে হয় তারা বিশ্ব ইতিহাস পড়েনি, রাজনীতি পড়েনি। পোল্যান্ডের দিকে তাকান, চেক রিপাবলিকের দিকে তাকান, হাঙ্গারির দিকে তাকান। ফর ডেকেডস, মানে দশকের পর দশক ওখানকার জনগণরা, নেতারা আন্দোলন করে গেছে। তারপর 2, 3, 4, 5 দশকের পর তারা গণতন্ত্র আনতে সক্ষম হয়েছে। তারা আন্দোলন কেন করে গেছে? কারণ যুদ্ধে তারা যাবে না। আমরা যে জায়গায় আছি, সো আমরা আন্দোলন করে যাচ্ছি। এবং এই যে হাঙ্গারিতে যেমন আন্দোলন এক পর্যায়ে যে জয়লাভ করেছে, পোল্যান্ডে জয়লাভ করেছে, চেক রিপাবলিকে জয়লাভ করেছে, তেমন আমরা জানি আমাদের এখানেও আমরা জয়লাভ করব। সময়ের বিষয়, যুদ্ধে না। সরকার যুদ্ধে অবনীত হয়েছে, আমরা রাজনীতি এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। কারা চক্রান্ত করছে? কেউ করছে না। সরকারকে সরিয়ে দিতে জনগণ চায়। আর চক্রান্ত হলো কি? চক্রান্ত হলো যখন কোনো দুষ্টু উপায় কিছু একটা হাসিল কেউ করতে চায়। হ্যাঁ, আমরা মানে বিরোধী রাজনীতি কোনো দুষ্টু উপায় অবলম্বন করছি না। দুষ্টু উপায় অবলম্বন করে আওয়ামী লীগ। এবং ওই যে যার মানে ওই যে নিজে চুরি করে সে সবাইরে চোর মনে করে না, আওয়ামী লীগের প্রবলেমটা হচ্ছিল এইটা, যে ওরা জোরপূর্বক এবং ওরা সব ধরনের নোংরা উপায়
মিথ্যাচার থেকে শুরু করে সব ধরনের নষ্ট নোংরা উপায় অবলম্বন করে ক্ষমতা ধরে আছে। তো ওরা ভয় পায় যে বাকি সবাইও নিশ্চয়ই ওদের মতো নোংরা নষ্ট উপায় অবলম্বন করে ক্ষমতা আসতে চেষ্টা করবে। না, কোনো চক্রান্ত নাই ভাই, বাস্তবিক ওপেন রাস্তায় রাজপথে আমরা আন্দোলন করছি এই সরকার নামানোর জন্য, কোনো ভিতরে চক্রান্ত না। চক্রান্তর কাজ এই সরকার করে। এই আওয়ামী লীগ যে ভারতের সাথে বলে আপনারা আমাদেরকে ক্ষমতায় রাখেন, এই আওয়ামী লীগ এসব কাজ করে, আমরা না। ইমরান খান জেল থেকেও চমক দেখিয়েছেন, কিন্তু বাংলাদেশের বিরোধী নেতারা তেমন দেখাইতে পারেনি। সামগ্রিকভাবে পাকিস্তানের সেনাবাহিনী এখন ইমরান খানের সঙ্গে সমঝোতায় যাবার আগ্রহ প্রকাশ করেছে। ইমরান খান সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, ইমরান খান সম্বন্ধে আমার মতামত খুব বেশি গুরুত্বপূর্ণ না, যদিও উনি বড় অবদান রেখেছেন, সাহসী ভূমিকা দেখিয়েছেন এবং এখনও দেখিয়ে যাচ্ছেন। আমি আশা করি ওনার দেশের জন্য, ওনার জাতির জন্য উনি যে সাহসিকতা দেখিয়েছেন, যে অ্যাকশনসগুলো উনি নিয়েছেন, সেটার ন্যায্য প্রাপ্য মূল্যায়ন সামনে যে উনি পাবেন সেটা আমি আশা রাখি। বাট তাছাড়া পাকিস্তানে কি হচ্ছে বা অন্য যে কোনো দেশে কি হচ্ছে এটা আমাদের বড় মাথা ব্যথা না। আর ওইটার সাথে যেমন মনে করেন আমাদের দেশে যেটা হয় যে কথায় আর ইমরান খান এরকম করলে, যে আপনিও বললেন ইমরান খান দেখাতে পেরেছে, আমাদের দেশের বিরোধী দলের নেতারা দেখাতে পারেনি। ভাই সেম প্রেক্ষাপট না। ওই দেশে এখনও নির্বাচন কমিশন কিছু দূর হলেও কাজ করছে, ওই দেশে এখনও কোর্ট কিছু দূর হলেও কাজ করছে, ওই দেশের সুশীল সমাজ কিছু দূর হলেও একটু ক্ষমতা রাখে। আমাদের দেশে একই জিনিস না ভাই। আজকে এই যে মনে করেন আমরাও কি আলোচনা করছি না, এর আগে আলোচনা করেছি এবং আমরা জোরপূর্বক দাবি জানিয়েছি কেয়ারটেকার গভর্নমেন্ট চাই। হ্যাঁ, গত 15 বছরে আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করেছে ভাই, যে আজকে যদি আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করিও, আপনি আনবায়াস সুশীল সমাজ রিপ্রেজেন্টেটিভ পাবেন কারে? একটা নাম বলেন ভাই। আপনি 91 বলেন, 96 বলেন, 2001 বলেন, চোখ বন্ধ করে 20-30 জন পাওয়া যেত যারা নিরপেক্ষ সুশীল সমাজের সুশীল সমাজের মানে মানুষ, এবং তাদেরকে কেয়ারটেকার সরকারের অ্যাডভাইজার হিসেবে আমরা চুজ করতে পারি। আজকে এরকম একটা ব্যক্তি খুঁজে পাবেন না, কারণ যেই জায়গাগুলো থেকে তাদের আসার কথা সেই জায়গাগুলো জোরপূর্বক দলীয়করণ করে নিজেদের পেটুয়া লোকজন বসিয়ে দেওয়া হয়েছে অনেক ভালোভাবে। আপনি পাবেন না। তো সুশীল সমাজ নেই এই দেশে। তো যেই দেশে সুশীল সমাজ নেই সেই দেশে সাথে আপনি অন্য কোনো দেশের কম্প্যারিজন কিভাবে করবেন? এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলন বা পরিকল্পনা কি? দেখেন, এই মুহূর্তে আমাদের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো যেহেতু এগেন বিরোধী জোটের পরিকল্পনা, সো জোট এখনও ডিসাইড করেনি এটা পাবলিসাইজ করার, কারণ আমরা প্রথম ডাক দিয়ে নেমে পাবলিসাইজ করব। এবং এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল যে কোরবানিদের পর আমরা এটা করতে পারি, বাট সেটা যেহেতু এগেন জোট হিসেবে, সো জোটের বক্তব্য জোটের পারমিশনের বাইরে যে আমি বলতে পারি না। সো এটা নিয়ে বড় আলোচনা আমার দ্বারা করা সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে সামনে আমরা বড় আন্দোলন নামানোর কাজ করছি। সম্প্রতি 2 পুলিশের মধ্যে একজনকে গুলি করেছে, একজন মারা গিয়েছে, এ বিষয়ে আপনার মূল্যায়ন? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে, এবং যে নিহত হয়েছেন এবং যে এটার জন্য দায়ী তাদের দুজনের পরিবারের জন্যই আমার সমবেদনা। কারণ এগেন খুবই দুঃখজনক এই ঘটনাটা কেন ঘটেছে, মানে খবরে আমি অনেক এটা নিয়ে আলোচনা দেখেছি, কিন্তু কেন ঘটেছে সেটার সম্বন্ধে খুব বেশি আমি জানতে পারিনি। এমন না যে আমি নিজেও জোর করে খোঁজ নিতে চেষ্টা করেছি, তা না, কারণ এরকম দুঃখজনক ঘটনাগুলো হয়তো যত তাড়াতাড়ি আমরা ভুলে যেতে পারি। বাট এই ধরনের ঘটনা ঘটাটা, মানে এই ঘটনাটা সম্বন্ধে আমি বেশি জানি না, সো এই ঘটনা কেন ঘটেছে আমি জানি না, বাট এই ধরনের ঘটনা ঘটাটা খুব বেশি অবাস্তবিক না যখন সরকার স্পেসিফিক এই যে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করে। কারণ যখন তাদের ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করে তখন এই কর্মকর্তারা তারা তাদের যে অ্যাকচুয়াল ডিউটি, তাদের যেই রেসপন্সিবিলিটিস, তার বাইরে যে তাদের চোখ লোভ কামাইয়ের দিকে চলে যায়। আর লোভ কামাইয়ের দিকে যখন চলে যায় তখন কে কার কাছ থেকে বেশি পেতে পারে এটার একটা কম্পিটিশনও শুরু হয়ে যায়। এইটা যখন হয় তখন এই ধরনের যাদের হাতে বন্দুক আছে তাদের একে অপরের বিরুদ্ধে বন্দুক চলে যেতেই পারে। এগেন আমি জানি না এই পার্টিকুলার ঘটনাটা কী কারণে ঘটেছে, বাট সরকার আইনশৃঙ্খলা বাহিনীকেই যে আমরা বেনাজি টেনাজি দিয়ে যা দেখছি, যেই দিকে ঠেলে দিয়েছে সরকার, তারপর এই ধরনের ঘটনাগুলো হয়তো আরও অনেক বেশি দেখা যাবে বলে আমি মনে করি। রাজনীতি নিয়ে আপনার চূড়ান্ত স্বপ্ন এবং লক্ষ্য কি? আমার চূড়ান্ত স্বপ্ন এবং লক্ষ্য যে
আমাদের দেশটার যেই বিশাল পোটেনশিয়াল আছে, হ্যাঁ, মানে অনেকভাবে আমাদের দেশের পোটেনশিয়াল আছে। একটা হলো যেমন মনে করেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখন আমাদের দেশে হাই, মানে আমাদের কর্মক্ষেত্রের যে জনগণের যে পরিমাপ, এইটা আমাদের দেশের ইতিহাসের আগে কখনো এত বড় ছিল না, আগামীতে কখনো আর এত বড় থাকবে না। এই পরিমাপের রাইট মূল্যায়নটার সময় এখন। এবং আমাদের দেশ যেভাবে জিওগ্রাফিক্যালি লোকেটেড, মানে আমরা যেই জায়গায় আছি আমরা, হ্যাঁ, ঠিক আপনার মনে করেন বড় বড় কয়েকটা ট্রেড রুটের মাঝখানে ইম্পর্ট্যান্ট একটা জায়গায়, গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যেখানে আমাদের আবার নিজেদের মিনারেল আপনার ডিপোজিটস আছে, হ্যাঁ, যে আমাদের খনিজ পদার্থ আছে, এবং আমাদের বিশাল ম্যান পাওয়ার, যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সবচেয়ে হাইয়েস্ট এই মুহূর্তে। এখন এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আগামী 20-30 বছরে বাংলাদেশ ওই যে অনুন্নত দেশ তো পরে, মধ্য উন্নয়ন বা মিডল ইনকাম দেশ তো পরে, মানে বিশ্বের টপ 10-15টা দেশের ভেতরে গুনতিতে আসতে আমরা সক্ষম হতে পারি। এইটা আমার স্বপ্ন, এবং শুধু আমার স্বপ্ন না, আমি বিশ্বাস করি যে কোনো মানে দেশপ্রেমিক বাংলাদেশের এইটা স্বপ্ন হবে, যে আমাদের এই জিনিসগুলো আছে ভাই, এমন না যে আমি কাল্পনিক বলছি, এগুলো আমাদের আছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের আছে, জিওগ্রাফিক লোকেশন আমাদের আছে, মিনারেল রিজার্ভস আমাদের আছে। এর ভিত্তিতে আমরা যদি একটু ঠিকভাবে আমাদের রাজনীতিটা সাজাতে পারি, রাজনীতির মাধ্যমে সরকারের পলিসিগুলো সাজাতে পারি, তাহলে আসলেই মানে খুবই ভালো সম্ভাবনা যে বেশি দিন না, 20-30 বছর, মানে আমি বিশ্ববিদ্যালয়ে গেছি 30 বছর হয়ে গেছে, 30 বছর চোখের পলকে চলে যায়। আগামী 20-30 বছরে বাংলাদেশ বিশ্বের প্রথম 10-15টা দেশের মধ্যে একটা হতে পারে। প্রথম মানে কি, কামাইয়ের দিক থেকে প্রথম, উন্নয়নের দিক থেকে প্রথম, লাইফস্টাইলের দিক থেকে প্রথম। যখন আমাদের ছেলেপেলেরা ভাই অন্য দেশের ভিসার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবে না, অন্য দেশের লোকজন পাগল হয়ে যাবে আমার দেশে আসার জন্য। এইটা আমার স্বপ্ন, এবং আমি এখনও বিশ্বাস করি যে আমরা ঠিকভাবে কাজ করতে পারলে এই স্বপ্ন বাস্তবায়ন খুব সোজা।